শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। যদিও ব্লগটা আগের দিনের, কিন্তু দেখছেন আপনারা রথযাত্রার দিনই, তাই প্রথমেই প্রভু জগন্নাথের ছবি দেখেই ব্লগটা শুরু হোক। জয় জগন্নাথ, সবাই ভালো থাকুন। ফিরে আসি আজকের দিনে। আজকে অম্বুবাচী নিবৃত্তি হয়েছে, একটু আগেই আমি একটা ব্লগ শেষ করেছি, একটু আগে মানে ঘন্টা দেড়েক আগে। মধ্যবর্তী সময়ে কিছু জিনিসপত্র হয়েছে, ছাদে ছিলাম অনেকক্ষণ। ছাদের একটা গাছে এমন পোকা লেগেছে, এমন পিঁপড়ে হয়েছে যে মানে গাছটা প্রায় অবস্থা বেশ খারাপ হয়েছে। আর সেই গাছটার প্রতি আমি একটা অন্যায় করেও ছিলাম। ওটা আমার বারান্দা বাগানে ছিল একটা ছোট লতাগোলকে, মানে অ্যালামন্ডা বা অলোকানন্দা আজকের দিনে অনেকেই বলেন শুনছি, কিন্তু আমরা ছোটোবেলা থেকে ওটাকে লতাগোলকেই বলে এসেছি। সেই গাছটাকে নির্মমভাবে কেটে দিয়েছিলাম, দিয়ে তারপর সেটাকে ছাদেতে পাঠিয়ে দিয়েছিলাম। তো সেই গাছটাতে একবার একটু বার্মি কম্পোস্ট দেওয়া হয়েছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি সেই কম্পোস্ট সারের মধ্যে ছিল বেশ কিছু গাঁদা ফুলের পাপড়ি। সেগুলো থেকে এমনতর গাছ হয়ে গেছে যে এখন লতাকলকে গাছটাকে আলাদা করে দেখা যায় না, দেখা যায় মূলত বিরাট বিরাট সব গাঁদা ফুলের গাছ। তো ওই গাঁদাতেই হয়ে গেছে প্রচুর পরিমাণে পিঁপড়ে। সেতে ওই পুরনো যে গাছটা সেটাও একেবারে মধ্যবর্তী জায়গায় বসানো আছে, তাতে বেশ খারাপ অবস্থা। তো সেটাকে অনেকক্ষণ সময় লাগলো আমার। তাছাড়াও আমাদের বাড়ির সামনে এক ভদ্রলোকের কালকে রাত্রেবেলায় তিনি গাড়ি রেখেছিলেন, গাড়িতে কেবা কাহারা পাথর দিয়ে কাঁচটা নষ্ট করে দিয়েছে। তিনি আমাদের সিসিটিভিতে দেখতে এসেছিলেন। শ্বশুরমশাই এগুলো হ্যান্ডেল করতে পারেন না জন্য নিচে অনেকক্ষণ আমি ছিলাম, এবং খুব একটা সুরাহা হলো না, কারণ দেখা গেল না। কিছুটা অ্যাঙ্গেল করা ছিল এমনভাবে যে গাড়ির সামনেটা আমাদের সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে পড়ছিল না। কাজে গাড়িটা নড়লো বোঝা গেল, কিন্তু কোনো মানুষকে বোঝা গেল না। তার মানে ওই দিক দিয়েই সে বেরিয়ে গেছে। আজকে অম্বুবাচীর নিবৃত্তি, সুতরাং আজকে বিছানার সমস্ত চাদরগুলো বদলে দেওয়ার ব্যাপার আছে। তো এটা আমার মা আমাকে বারে বারে করতে বলেছেন, তাই জন্য শুরুর দিকটায় ভাবছিলাম যে একসাথেই 4টে করে দিতে পারবো, কিন্তু সেটা না সম্ভব হচ্ছিল না, কারণ আমার শরীর ঠিক নেই। আমি হয়েছে নাগাড়ে কিছু করার পর ঠিক আছে সেগুলো, তারপরে এইটা যখন করছিলাম তখন কেমন একটা গাটা গুলিয়ে উঠলো, কেমন একটা বমি বমি পাচ্ছিল। তো এটা কিছুদিন হবে সেটা ডাক্তারবাবু বলেইছেন, কিন্তু তাও মানে শরীরটা দিচ্ছিল না। এখন কটা দিন শরীর খারাপ আছে, সময় আমার যেরকম যাচ্ছে আমার ব্লগেতে সেই রকমই ধরা থাকুক, সেটাই অ্যাকচুয়াল ব্যাপার। যে এগুলো তো কেবল আপনারাই যে দেখবেন তা তো নয়, এই ব্লগগুলো তো পরবর্তীকালে আমিও তো দেখি। কাজে যেটা সত্যভাস সেটাই করা উচিত। আমার এই মুহূর্তে শারীরিকভাবে আমি খুব একটা সুস্থ নেই, তো এটাই আসল কারণ। তো এই সময়টাতে আমি চেষ্টা করছি যে যতটুকু সম্ভব কাজটাকে গুটিয়ে ফেলা যায়। আরও অনেকগুলো কাজ করবার কথা ছিল, কিন্তু আমার শরীর একেবারেই দিচ্ছিল না, যার জন্য এই কাজটা আজকে অর্ধসমাপ্ত আমাকে রাখতে হলো। পরশু রাত্রেবেলা আমার একটা হালকা প্যানিক অ্যাটাক মতো হয়েছে। মায়ের চিন্তাটাই করছিলাম নাগারে, কারণ মাস নমিনাদি নেই, পরপর দুরাত্রি নেই, মার একটু অসুবিধা হচ্ছিলো সেদিনটায়। তা যাই হোক, সেসবগুলো মিলিয়ে মিশিয়ে আমার কিছু করার নেই, শুধু চিন্তা করা ছাড়া। তো যেটা হয়েছিল সেটা মানে প্রচণ্ড বুক ধকধকানি শুরু হয়েছিল, মনে হচ্ছে যেন আমার হার্ট অ্যাটাক হবে এরকম একটা মনে হচ্ছিল। আর তারপর মাথা ঘুরে যাচ্ছিলাম, বিছানা থেকে নেমে বাথরুম অবধি যেতে পারছিলাম না, উথাল পাথাল মাথা ঘোরা এরকম একটা ব্যাপার চলছিল। বুম্বাদার কাছে এই সিমটমগুলো কিছুটা চেনা, আমার হয়নি, কিন্তু বুম্বাদার এটা মানে হোস্টেলে যখন থাকতো তখন একজনের একটা ভাইয়ের আর কি, বুম্বাদার একটা বন্ধু ভাই আর কি, তার এরকম মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হতো। গিয়েছিলাম আমরা, তো তিনি শারীরিক অন্যান্য অনেক টেস্টই করতে বললেন, এবং তিনি অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিস্ট। যাই হোক, তারপরে তো অনেক দূরে বসে, 2.5 মাইলের কাছে। তো যাই হোক, তারপরে তার ওষুধ খেয়ে ভালোই ছিলাম। তো এখন যোগব্যায়ামটা একদম প্রত্যেক দিন করতেই বলেছেন, এবং কিছু ওষুধ 1.5 মাসের জন্য চালু হলো, যাতে করে এটা একবার হয়েছে, এবং এটা নাকি নেগলেক্ট করলে মানে প্যানিক ডিসঅর্ডার যেটাকে বলে সেটা হয়ে যেতে পারে, মানে বারবার করে প্যানিক অ্যাটাক আসা। তো এখন এরকমই চলছে। এখন আজকে খুব জোরসে কাজ শুরু করেছিলাম, অনেক কাজই হলো, সবটুকু না ব্লগে দেখানো সম্ভব হলো না। কিন্তু এই গাছটা নিয়ে যখন বসলাম আমার কেমন একটা মাথাটা ঘুরছে, গাটা আবার কেমন একটা বমি বমি করছে, কেন হঠাৎ এরকম হচ্ছে কে জানে। এগুলো হচ্ছে ডাক্তারবাবু বলে দিয়েছিলেন যে এটা 2-3 দিন হবে, ওষুধের এফেক্টেও কিছুটা হবে, তাছাড়াও মানে এটা হলে একটুখানি শরীর তো একটু প্রতিক্রিয়া দেয়, যে যাই হোক আর কি, মানে শরীর ওষুধেও প্রতিক্রিয়া দেয়, যে কোনো একটা কিছু একটা চালু হলে সেটা একেবারে হুট করে সেরে যায় না আর কি। তো যখনই এটা হবে ম্যাডাম বিশ্রাম নেবেন, যাই হোক না কেন বিশ্রাম নেবেন। তো এখন আমার তো সমস্তই তো কখন এই পুজোটা তো করতেই হবে আজকে, যে অম্বুবাচী নিবৃত্তি, সেহেতু 2টো ঘরে বিছানার চাদর আর বদলাতে পারছি না। ছাদে অনেকক্ষণ গাছ নিয়ে কোচাকুচি করেছি,
আর একটা কারণ হচ্ছে মানে এটা হয়তো আমার হতো না, জানেন তো, আমি গাছপালা না ঘাঁটলে না আমার একদম কোনোভাবে বেঁচে থাকা সম্ভব না, একদম অসম্ভব ব্যাপার। আমার বোধহয় ভাত না খেলেও মানে খাবার দাবার না খেলেও বা একবেলা খেতে দিলেও আমি বেঁচে থাকবো, কিন্তু এই যে কটা দিন চোখের সামনে দেখছি গাছগুলোর কী অবস্থা, এটা কিছু করতে পারছি না, ফার্টিলাইজার দিতে পারছি না, মাটি গোছাতে পারছি না, এটা খুব মুশকিল আমার পক্ষে। তো যাই হোক, এখন আমার একটু শরীরটা খারাপ করছে। এই যে জিনিসগুলো হয়ে গেছে এগুলো সব শুকিয়ে গেছে, তো এগুলো সমস্ত তুলে নিয়ে গিয়ে পুজোটা সেরে নিয়ে বিশ্রাম নেব। তারপর যদি সন্ধ্যেবেলা ঠিক থাকে লাগে তাহলে বেরোবো। কারেন্ট চলে গেল, একদম ফুট করছে। বেরোবো ভাবলাম, তারপরে সে কারেন্ট চলে গেল। বেশ অনেকক্ষণ আজকে সন্ধ্যের দিক থেকে কারেন্ট ছিল না, তারপর যাই হোক এসেছে। আর আমাদের মমিনা দিয়ে সেরেছে, মানে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে কালকে ছাড়া পেয়েছে বিকেল 3টে। সে তারপর ছাড়া পাওয়ার পর বাড়ি গেছে, বাড়ি গিয়ে স্নান টান করে বিশ্রাম সামান্য একটু করে ঠিক 7:30টার মধ্যে আমাদের বাড়ি চলে এসেছে। এতটা সিনসিয়ার। এমনি মমিনাদিকে ভালোবাসি না, মাঝে মাঝে পাগলামি করে কিছু ঠিক কথা, কিন্তু এমনিতে মায়ের প্রতি যেমন দরদিও তেমন নিজের কাজের প্রতি খুব সিনসিয়ার। তো যাই হোক, কালকে আসার পরে আমি খুবই শান্তি পেয়েছি মনের দিক থেকে। তাছাড়া মার শরীরটা খারাপ হয়ে গেছিলো, মা যতই ভাব করুক যে মার কিছুই হয়নি, মা ভালোই আছে, সেগুলো যে আমাদেরকে মানে বোঝানোর জন্য যে মা ঠিক আছে সেটা আমরা তো সব বুঝি, কিন্তু ভেতরে ভেতরে যে মার কি যাচ্ছে সে তো মা নিজেই জানে। আমরা ফোনে আর কতক্ষণ কথা বলছি, একবার যখন ফোন করছি হয়তো 5 মিনিট করে, বাকি সময়টা তো মাকে নিজেকেই লড়তে হচ্ছে। তো যাই হোক, এখন ঠিক আছি, আর আমার শরীরটা এখন একটু বেটার লাগছে, মানে মধ্যে কথা ঠিকই আছি আর কি। তা যাই হোক, এখন বেরোই, অনেক জিনিস লাগবে, বাড়ির জাতীয় খাবার বাড়ন্ত মুড়ি সেটা যেমন লাগবে, তাছাড়াও নারকেলের ছোবড়াটা শেষ হয়ে গেছে, প্রত্যেকদিন ধুনো দিতে হয়, সেই ছোবা একেবারেই বাড়ন্ত হয়ে গেছে। তারপরেও আর টুকিটাকি অনেক কিছু, আগে নারকেল ছোবা আমাদের বাড়িতে কেনার কথা তো ভাবা যেতই না, উল্টে পাড়া প্রতিবেশীকে প্যাকেট করে বিলি করা হতো, এত পরিমাণ হতো। কিন্তু এখন নারকেল গাছও নেই আর সেই দিন নেই, আর কি করা যাবে। এখন বেরোবো করছি, এবার সত্যিই বেরোতে হবে। সেই দুটো বিছানার চাদর বদলে দেবো। হ্যাঁ, রেডি হয়ে বেরোচ্ছি, এসে বিছানার চাদরগুলো বদলে দেবো। দুটো কেচেও দেওয়া হয়ে গেছে জানো। তুমি কালকে উঠাবে? আচ্ছা ঠিক আছে। বাজার যাই। এই বাবা কাণ্ড। আজকে দেখলাম একজন মন্তব্য করেছেন যে আমার হাজব্যান্ড আমার পাশে হাঁটছিল না যখন আমি অসুস্থ তখনও। এটা আমার শ্বশুরমশাই ঠিক হুবহু একই জিনিস ছিল। কিছু জিনিস আমার শ্বশুরমশাই একবারে বুম্বা দাদার কেটে বসানো, এটাও তাই আর কি। মানে এটা বোধের ব্যাপার, এই বোধটাও নেই এখন। আমি মেনে নিয়েছি, এত বছর হয়ে গেছে। আর যদি পড়ে যেতে যাই তাহলে কেউ না কেউ ঠিকই জুটে যাবেন, এই আর কি। করবে সে, সবই করছে সে। অবস্থা দেখে টেনশনেও পড়ে গেছিলো, প্রায় সারা রাত্রি বিনিদ্র ছিল আমার কারণেই। তারপরেতে ডাক্তারকে ফোন করা, অ্যাপয়েন্টমেন্ট করা, নিয়ে যাওয়া, সমস্ত টেস্ট করা, যে টেস্টগুলো হয়েছে সেগুলো তো নিতান্ত অল্প টাকার তো নয়, সেগুলো সবই সে করেছে, নিয়ে এসেছে, নিয়ে গিয়েছে। কিন্তু ওই যে পাশে হাঁটতে হবে, কিছু বোধ থাকে না কিছু মানুষের, এই আর কি। বাকিগুলোকে তো অস্বীকার করতে পারি না আমি, সেটাই আর কি কারণ। তো যাই হোক, এখন আজকে তার একটুখানি কাউন্সিলিংয়ের ডেট ছিল, মানে আমার ব্যাপারটা হয়েছে সেটাতে, তারও আজকে ছিল, সে গেছিলো, সেটাও সে গেছে, ঘন্টাখানেক দেড়েক কথা বলেছে ডাক্তারবাবু তার সাথে। তো যাই হোক, চলছে ভেবেই।
রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বা চলতে চলতে কথা বলাটা একটু মাঝে মাঝে অসুবিধা হয়ে যায়, ওই আর কি। যাই হোক, তো সেই যেটুকু বাকি ছিল সেটুকু বলে দিই। ভদ্রলোক না, মানে আমার হাজব্যান্ড ইদানিং খুব টেনশনে আছেন বাবাকে নিয়ে, তারপরে এই আমার শরীর খারাপ এইসবগুলো নিয়ে উনি ঠিকঠাক ব্যালেন্স করতে পারছেন না, এটাও কিন্তু একটা ঘটনা। তো ওই আর কি, বেড়াতে টেড়াতে গেলে তখন একটু টেনশন ফ্রি থাকেন, তখন তিনি যেরকমভাবে মানে রিয়্যাক্ট করেন শিলিগুড়িতে থেকে সবসময় সেটা হয়ে ওঠে না, তার জন্যই। তো যাই হোক আর কি, আপাতত হাঁটতে হাঁটতেই যাব, এখন একটু হাঁটার পরিমাণটা বাড়াতে হবে। এমনিতে তো ট্রেডমিলে ঠিক আছে, কিন্তু এমনিতেই ছোটোখাটো দূরত্বগুলো মাঝখানে যেমন হাঁটা খুব একটা হচ্ছিল না, এখন তো হাঁটতেই হবে। আর দেখুন জগন্নাথের প্রস্তুতি আর কি, মানে রথযাত্রার জন্য সব দোকানে দোকানে জিলিপি ভাজা শুরু হয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দিব্য পৌঁছে গেলাম হচ্ছে যে জুয়েলারি হাউস থেকে আমি কিনি সেখানে। জিনিসটা আমার পছন্দ হলো, তবে আমি একটা টাই নেকলেস বানাতে দিয়ে এসেছিলাম, ওরা বানিয়ে দিয়েছেন, পছন্দ হয়েছে আমার, সত্যি কথা জিনিসটা ভালো হয়েছে। তবে ওরা যে লকেটটা করেছে সেটা একটা ওই মাথার কাটা খুলে, সেটাও আইডিয়াটাও আমার বেশ ভালো লেগেছে। এবং আমি তো অর্ডারই তো দিয়ে এসেছিলাম, জিনিসটা কিন্তু সত্যিই আমার পছন্দ হয়েছে। তো যাই হোক, এখন আপাতত জিনিসটা খুবই হেভি হয়েছে। প্রথমে আমি ভাবছিলাম যে এতটা হেভি, মানে যা বলেছিল তার থেকে ওজন অনেকটাই বেড়ে গেছে, কিন্তু ঠিক আছে আমি কিনে নিয়েছি। তবে এই কেনাটা পেছনে কিন্তু আর অনেক কথা আছে বন্ধুরা, বাড়িতে এসে বরং আপনাদেরকে সেটা আমি অবশ্যই বলবো। তবে জিনিসটা আমার পছন্দ হয়েছে, পরে আমাকে ভালোও লাগছে। তবে ওই যে পেছনের আরও অনেকগুলো কথা আছে, সেই কথার জন্য কিন্তু কিছু কিছু কেনাকাটা আমি করে উঠতে পারলাম না, কারণ মাথায় আমার অনেক কিছু চলছিল যেগুলো নিতান্ত না কিনলেই নয়। যেমন মুড়ি, তারপর আরও কিছু মানে ওই মুদির জিনিস সামান্য কিছু, কিন্তু সেগুলো কিনে তবে বাড়ি এলাম। আমি কিন্তু দশকর্মার আজকে কোনো কিচ্ছু কিনতে পারলাম না, কারণ আমি যখন ওখান থেকে বেরোলাম তখন আমার মাথা থেকে জিনিসগুলোই বেরিয়ে গিয়েছিল। তো চলুন বাড়ি গিয়ে তারপর আপনাদের সামনে বসে কথা বলছি। ডিজাইনটা এটা দেখতে তো পাচ্ছেন, আহামরি কিছু না হলেও খারাপ নয়, পরলে ভালো লাগছে, এটা ঠিক। কিন্তু আজকে কয়েকটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে রূপো, স্টালিন রূপো বা হলমার্ক রূপো যেটাকে বলে, সেটা 92.5 হয়, মানে 92.5% হয় রূপো, বাকিটা হয় অন্য ধাতু মিশিয়ে আর কি করা, সেটাকে বলে হলমার্ক রূপো। অ্যাকচুয়ালি হলমার্ক রূপোতে থাকে অনেক, এখন দিচ্ছেন সবাই, কিন্তু সেটা হয় হচ্ছে 92.5, সেটাকেই বলে স্টালিন, আর সেটাকেই বলে হলমার্ক রূপো। আমি নিজে এটা জেনেই ছোটোখাটো দোকান থেকে কিনছি যে এরা 92.5 দেবে না। তো আমি এই যে জুয়েলারি হাউস থেকে কিনতে বহু কিনেছি, আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি। তো ওরা কত পার্সেন্ট রূপো মাঝখানে একবার বলেছিল 90% রূপো, আমার প্রত্যাশাও সেরকমই ছিল। তো আজকে তো জিনিসটা আমার যত ইয়ে ছিল এখনো পর্যন্ত রূপো কেনার যে ব্যাপার ছিল, সব থেকে এক্সপেন্সিভ হচ্ছে এটা, কারণ এটার ওজন হচ্ছে সব থেকে বেশি। তা ঠিক আছে, ওজন যে বেশি সেটা আমি হাতে ধরে বুঝতেও পারছি, সীতাহারটারও এত ওজন নয় যতটা এটার। এখন কথাটা হচ্ছে যে আমি আজকে জিজ্ঞেস করলাম এটা কত পার্সেন্টেজ রূপোর, ও আজকে বললো যে 80। তো আমি যদি এটা শুধু অলঙ্করণের ক্ষেত্রে, মানে আমি অলঙ্কার হিসেবে পরবো সেটা ঠিক আছে, কিন্তু যদি এটাকে আমি বিনিয়োগ হিসেবে দেখি তাহলে এটা আমার খুব বাজে একটা ইনভেস্টমেন্ট হলো আজকে। এবং তখন আমি বললাম আগে তো আপনারা 90 বলেছিলেন, তো সেটাতে দেখলাম একটু ভুলে গিয়ে বলছে যে না, ওদের কোনো সোনাই 90 নয়। আমি কোনো ব্লগেও হয়তো বা, এটা আমার নথি, তো ব্লগ তো আমার ভার্চুয়াল ডায়েরি। তো আজকে ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করলো, যে অনেক কথা, মোদ্দা কথা। তো তারপরেতে যাই হোক, ওদের সব রূপো হচ্ছে 80, 82, 85, 88। এটাও বললো যে আমি সত্যি কথা বলেই আপনার কাছ থেকে রূপো বিক্রি করছি, অন্যেরা এটাকেই 92.5 বলে বিক্রি করবে। আমি সত্যি কথাটা আমি ওদেরকে অসৎ বা যাই হোক কিছু আমি বলছি না, কিন্তু এই রূপো কেনাটা আমার ঠিক সম্পূর্ণ উদ্দেশ্য সাধন করবে না। এবং আমার ঠিক আছে, যেটা হয়েছে সেটা হয়েছে, কিছু ভ্যালু পাবো ডেফিনেটলি, কিছু তো হবেই, কিন্তু আমি আর বড় রূপোর দোকান থেকে বা বড় সোনার দোকান থেকে বা বড় স্বর্ণকারের দোকান থেকে ছাড়া আমি আর কোনো রকম ধাতু পারচেস করবো না। হয়েছে শিক্ষা যেটুকু, রূপো আজকে আমরা কিনে নিতে পারছি, কিন্তু আজকে থেকে 5 বছর 10 বছর পরে আমি যখন জানি যে এটার গুরুত্ব বাড়বে, তখন আমার এই জিনিসটাকে নিয়েও সিরিয়াস হওয়া উচিত। এবং আমি ওই সেনকো বলুন, এমপি বলুন, তারপরে বা ওই পিসি চন্দ্র তো প্রায়ই ফোন করেন, স্বর্ণমৃগা নাকি এটা শুরু হয়েছে, ফোন করেছিল। তো
এরপর থেকে যাই হোক না কেন আমি ওদের দোকান থেকে, হ্যাঁ আমি ওদের মেকিং চার্জটা কিছুটা বেশি পড়বে, কিন্তু অন্তত রুপোটা ওরা ঠিকঠাক দেবে, 92.5ই দেবে, এটা জানি। আর সোনার ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে জানেন তো। আমি ছোট দোকান বড় দোকানের বিতর্কে যাচ্ছি না, কিন্তু সোনা নিয়ে মানুষ এখন অনেক কনসিয়াস হয়েছে, রূপো নিয়ে কনসিয়াসনেসটা কম, সেটা হয়তো একটা কারণ। যাই হোক, তা বললাম আর কি যেটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে। সোনাতেও যেমন 24 ক্যারেট 22 ক্যারেট থাকে, 22 ক্যারেট যেটা এখন আমি হাতে পড়ে আছি, দাঁড়ান ভালো দেখাবো কী করে, এটা 22 ক্যারেটের কিন্তু, হ্যাঁ মানে এটা হলমার্কের, দাঁড়ান এটা হচ্ছে হলমার্কের, এটা তো পিসি চন্দ্র থেকেই কেনা, এগুলো সবই পাকা বিল আছে, হলমার্ক আছে এগুলোর ভেতরে। এটা আমাকে দিয়েছিল হচ্ছে আমার জেঠতুতো দিদি পৃথাদি, এটা হলমার্ক। এগুলো হচ্ছে 22 ক্যারেট হতে পারে, কিন্তু যেই মুহূর্তে এর মধ্যে একটা স্টোন বসে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু একটু ক্যারেট ডাউন হয়ে যাবে, কারণ 22 ক্যারেটের কিন্তু স্টোনকে হোল্ড করে রাখার ক্ষমতা নেই বলা যেতে পারে। সেজন্য হীরের আংটিতে সবসময় সেটা কিন্তু 22 ক্যারেট হবে না, অনেক সময় 18 ক্যারেট হয়, সেটা লেখাও থাকে। বড় দোকান হলে সেটা আপনাদের বিলেতে লেখাও থাকে যে অ্যাকচুয়ালি কত ক্যারেটের সোনা দিচ্ছে। মানে যেটা আমার কাছে হীরের আংটি আছে সেটা কিন্তু 16 ক্যারেটের, পিসি চন্দ্র থেকে কেনা, স্বভাবতই তারা দিয়েছিল। আমার কাছে যে কানের দুলগুলো আছে হীরের, সেগুলোতে কার্ড দিয়েছিল এবং সেগুলো সব 16 ক্যারেটের, তানিস্ক থেকে কেনা আছে সেগুলো। অনেক সময়ই অনেকেই হয়তো খারাপভাবে নিতে পারেন, কিন্তু যে জড়োয়া সেট দেখতে ভীষণ সুন্দর হয়, যদি সেগুলোয় কোনো মানে ভ্যালুয়েবল স্টোন দিয়ে মানে হোল্ড করে থাকে, মানে জিনিসটা খচিত থাকে, রত্ন খচিত যেটাকে বলে, সেটা হলে সেটার একটা ভ্যালু আছে। কিন্তু শুধু জড়োয়া সেট, সবুজ নীল হলুদ পাথর, আমেরিকান ডায়মন্ড বলে ওগুলোকে, ওগুলো কিন্তু সোনাগুলোও না সেরকম মানে ক্যারেটোমিটারের দিক থেকে খুব একটা ভালো কিছু, বিশেষ করে মানে বা যারা হলমার্ক দেয় না আর কি, তারা কখনো 14 ক্যারেট বা তার থেকেও কমে হয়তো বা দিয়ে দিতে পারে। আমি কাউকে ছোট করছি না বন্ধুরা, আমি কিন্তু যেটা ফ্যাক্ট আমি কেবল সেটাই বলছি যে ওই ধরনের জুয়েলারি কেনা না খুব একটা কিন্তু ভালো ইনভেস্টমেন্ট নয়। ওগুলো দেখতে ভালো, আর তাও সেগুলো থেকে একটা দুটো করে পাথর খসে যায়, কিন্তু ওগুলো দেখতে ভালো, এই আর কি। আমার শাশুড়ি মা যে আমাকে ব্রেসলেটটা দিয়েছেন, সেটা শিলিগুড়ির এখানকার একজন জুয়েলারি, ওটা কিন্তু 22 ক্যারেট নয়, শুধু 22 ক্যারেটও নয়, তা তো নয়, হলমার্কও নয়, আর ওগুলো কিন্তু ভ্যালুয়েবল স্টোনও নয়। কাজে ওটা একটা মানে স্মৃতি বিজড়িত জিনিস, দেখতে পড়লে সুন্দর লাগে, বা ওই অবধি আছে, ওটাকে আমি বিনিয়োগ হিসেবে বা ইনভেস্টমেন্ট হিসেবে ভাববই না, আমার শাশুড়ি মা দিয়েছে এটাই। কিন্তু যখন নতুন কোনো কিছু কিনতে হবে তখন আমার মনে হয় এগুলো জেনেই কেনা উচিত, কারণ আপনাকে যে সোনার সেটা যদি আপনি না জানেন তাহলে আপনাকে দাম নেবে 22 ক্যারেটেরই, কিন্তু সোনা দেবে তার থেকে অনেক খাজা, এবং জিনিসটা যে মানে যে রত্নখচিত বলে যেগুলো দিচ্ছে সেটা আদৌ হয়তো সেগুলো রত্ন নয়। যখন সোনা কিনতেই হচ্ছে তখন একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কেনাই উচিত, এবং রূপোটাও তাই। জিনিসটা আমার ঠকা হয়েছে, কিন্তু তবুও কিনেছি, অভিজ্ঞতা নিয়ে এসেছি যে বড় দোকান ছাড়া আর নয়। এখন বলতে পারেন যে তাহলে কিনলাম কেন? কিনলাম এই কারণেই যে যখন আমি প্রশ্নটি জিজ্ঞেস করেছি সেটা আমারই ভ্রান্তি, ততক্ষণ আমার পেমেন্টটা হয়ে গেছিলো। এখন পেমেন্ট ফেরত চাওয়া আবার বিল দিয়েছে, আর পুরীর দোকানগুলো কিন্তু 92.5 সিলভারই দেয়। আমাকে কিন্তু যতগুলো কিনেছি সেগুলো 92.5 লেখা ছিল, এবং পাকা বিলও পেয়েছি, তো চাইতে হয়েছে অবশ্যই। আজকেও বিল দিয়েছে, তবে সেই বিলটা বোধহয় পাকা বিল নয়, মানে এরা তো যাই হোক। তো ঠিক আছে, এখন আমি আর এতদিন এত কিছু কিনেছি, তো আর একটা বিরুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইনি। ঠিক আছে, অভিজ্ঞতা, আজকে একটা অভিজ্ঞতা খরিদ করলাম, এই আর কি। আমি এসবি জুয়েলার্সে কিনেছিলাম, সেটাও কিন্তু 92.5 ছিল, সেটাও পাকা বিল ছিল। তো ঠিক আছে, আর আমাকে অভিজ্ঞতা পড়ে লাগছে কেমন একটু জানাবেন। আর খুব বেশি একটা বাকিও নেই আমার, হ্যাঁ হাতেরই বেশিরভাগ আছে বাকি। তো ঠিক আছে, মনে হয় হবে কোন, আপাতত আমার অভিজ্ঞতা পড়ে লাগছে কেমন বলবেন। হ্যাঁ, দিন পরে এই বিছানা চাদরটা বাঁধলাম, মেয়ের দিকটাও প্রায় ম্যাচিং, এই যে প্রায় মেয়ের চাদরটা অনেক পুরনো, এই রংটা এত সুন্দর না, হালকা হালকা গেরুয়া কাঁচা হলুদ, আর এই রংটা আমার ভীষণ পছন্দের বিছানা চাদর হিসেবে। তবে সাদা রং পাতলেও ভালো লাগে, তবে হালকা যে কোনো রঙই বিছানা চাদরের জন্য ভালো আমার মনে হয়। তো আজকের দিনটা যাই, আমার সব হয়ে গেছে রান্নাঘরের কাজকর্ম। অ্যাকোয়াগার্ড আর আজকে চালাচ্ছি না, কারণ অ্যাকোয়াগার্ড রাত্রেবেলাতে চালিয়ে রাখার ব্যাপারে নিচে সার্ভিসিং এসেছিলো, সেই ভদ্রলোক বারণ করে গেছেন। আমি আসলে ভাবি যে যদি সকালবেলায় উঠে কারেন্ট না থাকে, তখন যদি আবার জল না পাওয়া যায় সেটাই। তো একবার এই কথাটা আমার মাথায় এসেও ছিল, যেটা ওই আশিসদা বলেছেন, সেটা হচ্ছে যে সারা রাতে তো জলের ব্যবহার হচ্ছে না,
তো ওটা অতটা বহন করে থাকছে দুটো পেরে, দরকার কি আছে? তার থেকে থাকুক, কমে থাকুক, সকালবেলা উঠে বরং যখন থেকে জলের ইউজ হবে তখন থেকে বরং চালিয়ে দেওয়া যাবে। আর এখন আজকে যদিও অনেকক্ষণ কারেন্ট ছিল না, কিন্তু সচরাচর শিলিগুড়িতে খুব একটা বেশি কারেন্ট যায় না। তো তাই ভাবলাম ঠিক আছে, সত্যিই তো বলেছেন যখন তখন করেই দেখি। আবার এমনও হতে পারে অভ্যেস বসে কোনো দিন হয়তো তুলেই ফেললাম আর কি, ওই কালকের দিনের জন্য প্রস্তুতি, এটাই আর কি একটা ব্যাপার। তো দেখো ঠিক আছে, আপাতত হয়ে গেছে মোটের ওপর রান্নাঘরের কাজকর্ম এবং অন্যান্য আনুষঙ্গিক সব কিছুই হয়ে গেছে। দেখা হচ্ছে বরং কালকে আপনাদের সাথে একটা নতুন ব্লগে। আমাকে এবার শুতে হবে, ওষুধ খেয়েছি, একটু ঘুম পাচ্ছে। তো কালকে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ